প্রতি বছর কোরবানির সংখ্যা বাড়লেও কমে আসছে চামড়া সংগ্রহের পরিমাণ এবং এ কারণে এই সম্ভাবনাময়ী খাতকে কাজে লাগানো যাচ্ছে না। বাকশেষে এনে থাকছে বিস্তারিত, এছাড়াও থাকবে শেয়ার বাজার, বন্দর আর হাটের খবর। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি নাইম আবির। এবছর ঈদুল আজহায় সারা দেশে ১,৪,০৮,৯১৮টি পশু কোরবানি করা হয়েছে, যা গত বছরের চেয়ে ৩.৭% বেশি। এর আগে ২০২৩ সালে সারা দেশে ১,৪১,৮১২টি পশু কোরবানি করা হয়েছিল। আমরা পশু কোরবানির যে তথ্যচিত্র সেটি একটু বিস্তারিত দেখে নিতে চাই। প্রথমে আমরা যদি একটু দেখাতে চাই যে এবছরের পুরোপুরি যে চিত্র আছে সেগুলো নিয়ে আমরা একটু দেখতে চাই। প্রথমে যদি বলি যে আমরা যেভাবে শুরু করেছিলাম যে ২০২২ সালের পরিসংখ্যান যদি একটু দেখাই, তাহলে ৯৯ লাখের একটু বেশি আমাদের পশু কোরবানি করা হয়েছিল। এরপরে ২৩-এ সেটি কিছুটা বেড়েছে, সেটি ১,৪১,০০,০০০ গিয়ে পৌঁছেছে এবং সবশেষ ১,০৪,০০,০০০ গিয়ে পৌঁছেছে ২০২৪ সালে। অর্থাৎ প্রতিনিয়ত আমরা যদি বলতে চাই যে এই পশু কোরবানি সেটি আসলে বাড়ছে। এবার আমরা একটু পশু কোরবানির সাথে দেখে নিতে চাই পশুর সাথে যে চামড়া সংগ্রহের যেটি হয় সেটি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। প্রথমে একটু আমরা দেখাতে চাই যে আগে আমরা বলছিলাম যে যেহেতু পশুর আসলে কোরবানি বাড়ছিল, কিন্তু সেই তুলনায় আসলে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা সেটি আসলে কমছে, মানে ব্যাপারটি একেবারে উল্টো চিত্র। সেটি যদি আমরা একটু দেখাতে চাই যে মানে এবছর তারা একটু বলে নিতে চাই যে এবছর ১ কোটি পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা আসলে নির্ধারণ করা হয়েছিল, যদিও এখনো পর্যন্ত আমরা লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা সেটি নিয়ে শঙ্কা রয়েছে। আমরা দেখছি যে ২০২২ সালে আমরা ৯০ লাখ এই চামড়া সংগ্রহ করা হয়েছিল, ২৩-এ ৯০ লাখ করা হয়েছিল এবং ২৪-এ এসে প্রায় ৮০ থেকে ৯০ লাখের কথা সম্ভাব্য বলা হচ্ছে, যদিও আমরা বলছি যে ১,৭,০০,০০০ ছিল ২২-এ এবং ১,১০,০০,০০০ ছিল লক্ষ্যমাত্রার কথা বলছে ২৩-এ, এবং সবশেষ এবছর অর্থাৎ ২০২৪ সালে ১ কোটি যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা পূরণ করা হয়েছিল। মানে লক্ষ্যমাত্রাকে কেন্দ্র করে আসলে এটার চালানো হচ্ছে। এবং আরেকটি বিষয় যদি একটু বলে রাখতে চাই, তাহলে সারা দেশে এবং একই সাথে যদি আমরা একটু বলতে চাই যে পোস্তায় অর্থাৎ লালবাগের যে পোস্তায় রয়েছে সেই পোস্তায় কিন্তু আমরা গত কয়েকদিনে তুলনামূলক কম আসলে দেখছিলাম যে এটি সংগ্রহ করা হচ্ছিল। তো সুতরাং সার্বিকভাবে যদি আমরা একটু বলতে চাই, তাহলে এই এবারের যে লেদার চামড়া যে সংগ্রহ সেটি আসলে কতখানি পূরণ করা সম্ভব হবে সেটি আসলে দেখবার বিষয়। এবার আমরা একটু কথা বলতে চাই যে চামড়া এবং চামড়াজাত পণ্য রপ্তানি নিয়ে। আমরা যেহেতু বলছিলাম যে চিত্রের ব্যাপারটি একটু কথা বলছিলাম যে বর্তমানে পোশাক খাতের পর রপ্তানির দ্বিতীয় স্থানে রয়েছে কিন্তু চামড়া শিল্প। এবং শুধু চামড়া নয়, চামড়াজাত পণ্যে বৈচিত্র্য বাড়ানো যদি সম্ভব হয় তাহলে বৈদেশিক মুদ্রা আয় বাড়বে এবং এটি আসলে আরও একটি সম্ভাবনাময় খাত হবে। যেহেতু আমরা বলছিলাম যে এখানে প্রতিনিয়ত আমরা যেহেতু এটি পূরণ করতে পারছি না, এবং সে কারণে আমরা যদি বলি যে ২০২৩ এবং ২৪ সালের প্রথম ৮ মাসে ৭১৩ মিলিয়ন ডলার আসলে আমরা এখানে রপ্তানি করতে পেরেছি, যদিও গত বছরে অর্থাৎ অর্থ বছরের কথা বলছি ২০২২ এবং ২৩ অর্থ বছরে যেটি আসলে ১২৫০ মিলিয়ন ছিল। আমরা রপ্তানি উন্নয়ন ব্যুরোর যে তথ্য সেটি আমরা যতটুকু দেখলাম সেখানে, অর্থাৎ আমরা যদি সার্বিকভাবে একটু বলতে চাই তাহলে এবছর যে চামড়া সংগ্রহ কম হয়েছে মানে হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যে কারণেই মূলত এই চামড়া সংগ্রহের যে রপ্তানি বা চামড়া এবং চামড়াজাত রপ্তানির যে সার্বিক বিষয় সেটি আসলে খানিকটা কম হয়েছে এবং ১২ থেকে ১৩ বিলিয়ন ডলার যেটি বলছি। এবং জিডিপিতে এই মানে খাতটির আসলে যদি অবদানের কথা বলি তাহলে ০.৬% রয়েছে এই খাতের অবদান। এবার আমরা ঈদের ছুটি শেষে স্বাভাবিক হচ্ছে মোংলা বন্দরের কার্যক্রম। আজ মোংলা বন্দরে এসেছে ২টি জাহাজ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো এবং সেই জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুম বিল্লাহ। মাসুম, আমাদের জানাবেন যে ছুটির পর মোংলা বন্দরের আমদানি রপ্তানি নিয়ে জানাবেন এবং সার্বিক বিস্তারিত পরিস্থিতি জানাবেন। আবির, মোংলা বন্দরে কিন্তু ছুটির পরে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। আমরা এসে দেখেছি পণ্য ডেলিভারি চলছে। এখানে যেহেতু মোংলা বন্দরে গাড়ি আসে, গাড়ি ডেলিভারি হচ্ছে দেখেছি আমরা। তো সার্বিক বিষয়টা যদি আপনাকে জানিয়ে রাখি, মোংলা বন্দরে কিন্তু ঈদের ছুটিতেও কিন্তু মোংলা বন্দরের কার্যক্রম মোংলা বন্দর কর্তৃপক্ষ থেকে চালুই থাকে। কেননা এটা প্রায় ২৪ ঘন্টার পোর্ট চালু থাকে এবং পোর্টের কার্যক্রম ঈদের ছুটিতে গেল। শুধুমাত্র ঈদের দিন ব্যতীত ঈদের আগের দিন যে সরকারি ছুটি থাকে এবং পরের দিন সরকারি যে ছুটি থাকে সেই ছুটিতেও কিন্তু আমদানিকারকরা চাইলেই কিন্তু এই বন্দর থেকে পণ্য ডেলিভারি নিতে পারবে বলে জানিয়েছে এরকম পোর্ট সংশ্লিষ্টরা আমাদেরকে। তো ঈদের যে ছুটি ছিল ১৬ তারিখ থেকে যে ছুটি শুরু হয়েছে, ছুটি থেকে আজ পর্যন্ত যদি আপনাকে একটু পরিসংখ্যান জানাই, সেখানে মোংলা বন্দরে ২০,৭০০ মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং করেছে।
মোট জাহাজ এসেছিল এই কয়দিনে, মোট 6টি জাহাজ এসেছিল। এর মধ্যে একটি কন্টেইনার বাহী জাহাজ ছিল, যে কন্টেইনার বাহী জাহাজটিতে 154 টিউস কন্টেইনার আমদানি হয়েছে, এবং সেই কন্টেইনার জাহাজটিতে 416 টিউস কন্টেইনার নিয়ে জাহাজটি আবার কিন্তু ছেড়ে গিয়েছে। আজকে মোংলা বন্দরে এসেছে 2টি জাহাজ। গতকালকের পরিসংখ্যান যদি আপনাকে একটু বলি, গতকালকে খোলার পরে কিন্তু মোংলা বন্দর থেকে প্রায় 18টি গাড়ি ডেলিভারি হয়েছিল মোংলা বন্দর থেকে, এবং 1 বক্স টিউস যেটি বলে কন্টেইনার, এই কন্টেইনারও কিন্তু ডেলিভারি হয়েছে, এবং আজকে 16টি গাড়ি ডেলিভারির অপেক্ষায় আছে, এবং 1 পিস কন্টেইনার বাই কন্টেইনারও কিন্তু ডেলিভারি হবে। তো ঈদের পরবর্তী যে ছুটি শেষ হয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু মোংলা বন্দরের কার্যক্রম সম্পূর্ণভাবে শুরু হয়ে গেছে কিন্তু বলা যায়। আজকে কিন্তু মোংলায় কিন্তু সারাদিনই বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা এসে দেখেছি পণ্য ডেলিভারি চলছে, যারা গাড়ি নেয় তাদের গাড়ি ডেলিভারির কাজও চলছে। বন্দরে যে স্বাভাবিক কার্যক্রম স্বাভাবিক গতিতেই কিন্তু চলছে। বৃষ্টিতে কিছুটা ব্যাহত হলেও কিন্তু কার্যক্রম থেমে নেই। মোংলা বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিং এর থেকে শুরু করে কার্গো হ্যান্ডেলিং সকল প্রকার কাজই কিন্তু চলছে। আজকে মোংলা বন্দরে 2টি জাহাজ এসেছে, যে 2টি জাহাজ মোংলা বন্দরের জেটিতে আসেনি, মোংলা বন্দরে 2টি এলপিজি জাহাজ, যেখানে যে এলপিজি ফ্যাক্টরি আছে সেই জাহাজগুলো সেই এলপিজি ফ্যাক্টরিতে এসেছে। তো মোংলা বন্দর স্বাভাবিক যে কার্যক্রম ঈদের পরে যে ছুটির পরে যে শুরু হয়েছে, সেটা কিন্তু বলা যায় ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সাধারণত যদি বলা যায় যে পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরে কিন্তু মোংলা বন্দরের কার্যক্রমের গতি অনেক পরিমাণে বেড়ে গিয়েছে। সেই গতি কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে। মোংলা বন্দরের ব্যবসায়ীরাও কিন্তু আগ্রহ হচ্ছে মোংলা বন্দরে ইনভেস্ট করার জন্য, এবং নতুন নতুন ব্যবসায়ীরাও কিন্তু এখন আসছে এই মোংলা বন্দরে ব্যবহার করার জন্য। মোংলা বন্দরের চেয়ারম্যানের সার্বক তদারকিতে কিন্তু মোংলা বন্দরের কর্মকর্তা কর্মচারীরা সকলেই কিন্তু এই মোংলা বন্দরের কার্যক্রম যাতে গতিশীল পায় সেভাবে কিন্তু সর্বদা কাজ করে যাচ্ছে। ঈদের ছুটি থাকা সত্ত্বেও কিন্তু অনেক ডিপার্টমেন্ট আছে যারা অপারেশনাল কাজে জড়িত থাকে, তাদের কিন্তু শিফটিং ওয়াইজ ডিউটি করতে হয়, যাতে ওই সময় যদি কোনো আমদানিকারক যদি চায় তার পণ্য ডেলিভারি নিতে, যাতে সে ডেলিভারি নিতে পারে, সেজন্য কিন্তু শিফটিং ওয়াইজ ডিউটি করে। তো ছুটিতেও কিন্তু চাইলে আমদানিকারকরা ইচ্ছা করলে মোংলা বন্দর থেকে পণ্য ডেলিভারি নিতে পারে। এছাড়া অন্যান্য যে ডিপার্টমেন্ট গুলো আছে, যেমন নিরাপত্তা বিভাগ, যান্ত্রিক বিভাগ, জাহাজ বিভাগ, এদের কিন্তু ছুটি থাকলেও কিন্তু এনাদেরকে 24 ঘন্টা কিন্তু ডিউটিতে শিফটিং ওয়াইজ কেউ না কেউ ডিউটিতে থাকে। তো এই ছিল আমার কাছে মোংলা থেকে ঈদ পরবর্তী যে ছুটি ছিল, ছুটির পরে যে মোংলা বন্দরের কার্যক্রম শুরু হয়েছে তার সর্বশেষ তথ্য। ধন্যবাদ মাসুম। আমরা তখন জানছিলাম যে ছুটির পরে, ঈদের ছুটির পরে মোংলা বন্দরে শুরু হয়েছে আমদানি এবং রপ্তানি, সেই খবর জানাচ্ছেন সহকর্মী মাসুম। এর সাথে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ভাগশেষে ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। আর একবার ফিরে এলাম ভাগশেষে। ঈদের পর আজ ছিল শেয়ার বাজারের দ্বিতীয় কার্যদিবস। এদিন সূচকের সাথে বেড়েছে লেনদেনও। আমরা শেয়ার বাজারের পুরো যে বাজার চিত্র সেটি একটু বিস্তারিত দেখতে চাই। দেখা যাক, আমরা প্রথমে যেটি ঢাকা স্টক এক্সচেঞ্জ নিয়ে কথা বলছি, এবং যদি বলতে চাই যে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে প্রধান সূচক সেটি আসলে 5244.12 পয়েন্ট বর্তমানে রয়েছে, এবং যেটি আসলে বেড়েছে 82.74 পয়েন্ট। এবং যদি লেনদেনের কথা বলি তাহলে লেনদেন হয়েছে 452.94 কোটি টাকা, এবং যেটিও গতকালের তুলনায় বেড়েছে 206.5 কোটি টাকা। এটি হচ্ছে সার্বিক যে সূচক এবং লেনদেনের চিত্র। এর বাইরে গিয়ে একটু দর পরিবর্তনের কথা যদি বলি তাহলে দর বেড়েছে 288টি কোম্পানির, কমেছে 55টির, এবং অপরিবর্তিত রয়েছে 50টি প্রতিষ্ঠানের। অর্থাৎ সার্বিকভাবে যদি বলি তাহলে সূচক এবং লেনদেনে পুরো বিষয়টি আসলে বেড়েছে। এবং আমরা আগে বলছিলাম যে প্রধান সূচক যেটি, সেখানেও বেড়েছে 82.74 পয়েন্ট, এবং লেনদেনও বেড়েছে 206.5 কোটি টাকা। এবার আমরা একটু দেখতে চাই যে এরপরে যে বিভিন্ন যে কোম্পানিগুলো রয়েছে বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো যারা দাম বাড়ায় শীর্ষ অবস্থানে রয়েছেন, সেরকম 5টি আমরা প্রতিষ্ঠান একটু দেখতে চাই। প্রথমে যদি বলি তাহলে হচ্ছে লিন্ডে বাংলাদেশ। তারা হচ্ছে তাদের যে দর বেড়েছে সেটি 43.04%, এবং এরপরে সোনালী আঁশ ইন্ডাস্ট্রি লিমিটেড রয়েছে, তাদের বেড়েছে 8.74%, এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড রয়েছে তৃতীয় স্থানে, তার বেড়েছে একই রকমভাবে 8.74%। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি যেটি রয়েছে তারা 8.73% তাদের বেড়েছে, এবং জেমিনি সি ফুড লিমিটেড যাদের 8.75 আসলে শতাংশ বেড়েছে। আমরা দাম বাড়ার যে শীর্ষ প্রতিষ্ঠানগুলো দেখছিলাম 5টি, এবার আমরা একটু দাম যে প্রতিষ্ঠানগুলোর কমেছে সেগুলো একটু দেখতে চাই। দাম কমার শুরুতেই আমরা যদি বলি তাহলে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড রয়েছে দাম কমার শুরুতেই, যারা কমেছে, যাদের 2.99%। ন্যাশনাল টি কোম্পানি রয়েছে 2.98%, তাদের কমেছে। আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড যাদের কমেছে 2.94%।
পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, যাদের কমেছে 2.94% এবং সবশেষ যদি বলতে চাই সাফকো স্পিনিং মিলস লিমিটেড, যাদের 2.94% কমেছে। আমরা যদি সার্বিকভাবে বলতে চাই যে দর বাড়া এবং দর কমার যে শীর্ষ 5টি এবং প্রতিষ্ঠানের নাম, সেটি আসলে আমরা এতক্ষণ আপনাদেরকে জানাচ্ছিলাম। এবং সার্বিকভাবে যদি সূচকের কথা বলতে চাই, যে লেনদেন এবং সূচকেও যেহেতু পুরোপুরি বেড়েছে, সেই জায়গা থেকে আমরা একটু বলতে চাই যে মোটামুটি দ্বিতীয় দিনের কার্যদিবস, সেই দ্বিতীয় দিনের কার্যদিবসে মোটা দাগে আমরা যদি বলতে পারি তাহলে খানিকটা সূচক এবং লেনদেন দুটিতে যেহেতু বেড়েছে, তাহলে ইতিবাচক অবস্থায় আসলে প্রথম সপ্তাহটি শুরু হচ্ছে। এবং এরই সাথে ভাগশেষে আমরা আরও একটি বিরতির সময় হলো, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। আর একবার ফিরে এলাম ভাগশেষে। সিলেট জেলার 13টি উপজেলার সবগুলো এখন বন্যা কবলিত। এতে একদিনের ব্যবধানে 6.5 লাখ থেকে 8 লাখে দাঁড়িয়েছে বন্যা কবলিতের সংখ্যা। এতে প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে, কমেছে বেচা বিক্রি। এ বিষয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি। রাফি, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এবং বন্যা পরিস্থিতি তো ক্রমশই অবনতির দিকে যাচ্ছে, এবং এখনো পর্যন্ত যতটুকু আমি জেনেছি বা আপনার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আবহাওয়া অফিস নিশ্চয়ই বলেছে আরও ভারী বৃষ্টি হয়তো অব্যাহত থাকবার কথা বলেছে। একটু জানাবেন যে ব্যবসা বাণিজ্যে কেমন প্রভাব পড়ছে? নিশ্চয়ই যেহেতু যোগাযোগ ব্যবস্থার অবনতি হয়েছে, মোবাইল নেটওয়ার্কের ব্যাপারগুলো জানাবেন, মানে ব্যবসা বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট সবগুলোর তথ্য একটু জানান যে কী অবস্থা এখন। আবির, আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের বাণিজ্যিক এলাকা, যেখানে কালীঘাট বলা হয় যে এলাকাকে, এবং ডাক বাংলোর পাশে কিন্তু যে মশলাপাতির বাজার বা একদম পাইকারি থেকে শুরু করে খুচরা পর্যায়ে কিন্তু অনেক ব্যবসা যন্ত্রপাতি থেকে শুরু করে সেই স্বাধীনতার পূর্ব পর্যন্ত সেই দোকানগুলো কিন্তু এখনও এখানে টিকে রয়েছে। এবং এই মুহূর্তে যা অবস্থা দেখতে পেয়েছে এবং গত 5-6 দিনে যা অবস্থা দেখেছে, আসলে ব্যবসায়ীরা লোকসানের মুখে দেখছেন, এবং তাদের অনেক যে কাঁচামাল রয়েছে এবং উৎপাদন যে মাল রয়েছে সেগুলো কিন্তু একরকম পানির নিচেই ছিল। অনেকেই যতটুকু পেরেছেন একটু বাঁচিয়ে রেখেছেন, অনেকে উপরে তুলে রেখেছেন, অনেকে কোনো কিছু নিতে পারেননি। এরকম করেই কিন্তু একরকম 5 থেকে 6 দিন পর্যন্ত চলছিল। এবং এই মুহূর্তে আমরা যেটা আপনাদেরকে বলতে পারি যে আসলে পানি কিছুটা কমেছে, এবং এই যে দোকানপাট থেকে কিছুটা সরে আসছে পানি, এবং একই সাথে সাথে কিন্তু যারা ব্যবসায়ীরা আছেন তারাও বলছেন যে কোনো রকম লাভের মুখ তারা কিন্তু দেখছেন না। এবং একই সাথে সাথে ব্যবসায়ীরা বলছে যে যদি শেষ না হয় এই যে বন্যার পরিস্থিতি, তাহলে একরকম তারা আটকেই যাবেন বলা চলে। এবং এই যে ব্যবসা বাণিজ্য, একই সাথে সাথে পর্যটকদেরও কিন্তু একরকম বলা চলে যে পর্যটকও একদম লোকসানের মুখে রয়েছে। আসলে ঈদের আগে এবং ঈদ পরবর্তী যে সময়টা পর্যটকরা যেভাবে সিলেটে মুখরিত থাকে, সেটা কিন্তু এই বছর আর দেখা যাচ্ছে না। করোনা মহামারী, 22-এর বন্যা, তারপরে আবার এই পরপর 27শে মের পর থেকে যে একটা ফেজ চলে গিয়েছে, একটা পর্যায়ে চলে গিয়েছে বন্যার, সেটা কিন্তু একরকম বলা চলে যে পর্যটন যে খাতে যেরকম লোকসান দেখা দিবে, পর্যটকরা আসতে পারছে না, পর্যটকরা একরকম বিলম্ব করছে বা পর্যটকরা এসে ফিরে যাচ্ছে, সেটা কিন্তু এখন আমরা পরিলক্ষিত করতে পারছি। কারণ গোয়াইনঘাট, জৈন্তাপুর, জাফলং থেকে শুরু করে বিভিন্ন রকম পর্যটক স্থান কিন্তু বলা চলে যে প্রায় ক্ষতির মুখে পড়ে গিয়েছে। তো সবশেষে বলা যাচ্ছে যে একরকম পর্যটক থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু কিন্তু একরকম লোকসানে পড়ে গিয়েছে। এবং একই সাথে সাথে এই যে ব্যবসা বাণিজ্য যারা আছেন, সংশ্লিষ্ট যারা জড়িত আছেন, তারা বলছেন যে আসলে যেহেতু সিলেট পর্যটক বা পর্যটক কেন্দ্র একদম আশু বলা চলে, তো একরকম বলা চলে যে পর্যটন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সব কিছুই কিন্তু এখন লোকসানের মুখে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ ব্যবসা বাণিজ্য থেকে সর্বশেষ তথ্য। আবির, রাফি, ধন্যবাদ। আমরা আসলে দেখছিলাম যে সিলেটের বন্যার কারণে সার্বিক ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়েছে, সেই খবর জানছিলাম সহকর্মী রাকিবুল রাফির কাছ থেকে। সরবরাহ কমায় সপ্তাহ ব্যবধানে সব ধরনের সবজির দাম বেড়েছে। চট্টগ্রামে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি দরে। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জিয়াদ, সপ্তাহ ব্যবধানে সবজির দাম বেড়ে গেল চট্টগ্রামে, একটু জানাবেন যে কোন কোন সবজির কেমন দামে বিক্রি হচ্ছে এই মুহূর্তে, এবং ঈদের পরপরই সরবরাহ ঘাটতি কেন দেখা দিল সেটিও একটু জানাবেন।
মূলত সারা দেশে যে বৃষ্টি হচ্ছে এবং তার সাথে যে বন্যা পরিস্থিতি, সে কারণেই মূলত সবজির বাজারেও এক ধরনের প্রভাব পড়েছে। আরেকটি বিষয় হচ্ছে সবজির মৌসুম একেবারে শেষের দিকে, ফলে সবজির সরবরাহে কিছুটা ঘাটতি আছে একেবারে উৎপাদন পর্যায় থেকে। চট্টগ্রামে বিশেষ করে সবজি আসে আশেপাশের যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলার পাশাপাশি মূলত 50 থেকে 60% সবজির যে চাহিদা সেটি পূরণ হয় উত্তরবঙ্গ থেকে আসা সবজি দিয়ে। কিন্তু নানান জায়গায় আসলে বর্ষা, বৃষ্টি এবং সেই সাথে পরিবহন ভাড়া কিছুটা বেড়েছে। বিশেষ করে ঈদের আগে যেসব ট্রাক আসলে উত্তরবঙ্গ থেকে সবজি পরিবহন করত, সেসব ট্রাকে কিন্তু পশু পরিবহন হয়েছে এবং তখন ভাড়া বেড়ে গিয়েছিল অনেক বেশি। যে ভাড়া 25,000 থেকে 35,000 ছিল, সেটি 45 থেকে 50,000 টাকা হয়ে যায় পরিবহন ভাড়া, যার এক ধরনের প্রভাব পড়েছে সবজির বাজার। সরবরাহ, এখানে যারা বিক্রেতা আছেন তারা বলছিলেন যে সরবরাহ অন্তত 50%-এরও বেশি কমেছে, সে কারণেই মূলত বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। একটু উদাহরণ দিয়ে যদি বলি যে চট্টগ্রামে টমেটো অন্তত সপ্তাহ বা 1.5 সপ্তাহ আগে যেটি বিক্রি হয়েছে 60 টাকায়, সে টমেটো এখন বিক্রি হচ্ছে 80 টাকা থেকে 140 টাকা পর্যন্ত। কাঁকরোলের কেজি বিক্রি হচ্ছে 120 টাকায়, যেটি 80 টাকায় বিক্রি হচ্ছিল ঈদের আগে। একই সাথে আমরা শীতের কিছু সবজি দেখছি, মূলা, বাঁধাকপি, ফুলকপি, যেমন ফুলকপি বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে, বাঁধাকপি দেখতে পাচ্ছি আমরা সেটি বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে, ঝিঙা, শসিন্দা এই সবজিগুলো বিক্রি হচ্ছে 80 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, বরবটি বিক্রি হচ্ছে 120 টাকা কেজি, তিতকরলা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, শসা এবং গাজর সহ ধনেপাতা, কাঁচামরিচের চাহিদা কিন্তু এখন একটু বেড়েছে, কারণ ঈদের সময় সবাই ঘরে মূলত শসা, গাজর, পুদিনা, এই লেবু, এই ধরনের সালাদ বানানোর যে উপকরণ, সেই উপকরণগুলো কিন্তু বাড়তি কিনছেন, সে কারণেই দামও কিছুটা বেড়েছে। শসা 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, গাজর বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজি, কাঁচামরিচের দাম বেড়ে গিয়েছে প্রায় 220 থেকে 250 টাকা বিক্রি হচ্ছে। দুদিন আগে কিন্তু 300 টাকায় পর্যন্ত উঠেছিল কাঁচামরিচের কেজি। অর্থাৎ আমরা যখন একটি জিনিস দেখতে পাচ্ছি যে বাজারে, যে বড় বড় বাজারগুলো রয়েছে সেখানে কিছুটা কম দাম হলেও পাড়া মহল্লা কিংবা বিভিন্ন সড়কের পাশে ভ্যান গাড়িতে যারা বিক্রি করছেন তারা কিন্তু এই বাজারের চাইতেও অন্তত 10-20 টাকা বাড়তি দামে তারা বিক্রি করছেন। তো সব মিলিয়ে মূলত সরবরাহ কমার কারণেই বাড়তি দামে সবজি বিক্রি হচ্ছে বাজারে। চট্টগ্রামে সপ্তাহ ব্যবধানে সবজির দাম বেড়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জিয়াদ। এর সাথে শেষ করছি ভাগশেষের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.ekhon.tv, এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।